তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, প্রতি শুক্রবার সাপ্লিমেন্টারি ভোটার তালিকা, যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের নিষ্পত্তি তালিকা প্রকাশ। শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, শুক্রবারই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে, তেমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 23,30,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন। এবং যেটা কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, প্রথম সাপ্লিমেন্টারি তালিকা চলতি সপ্তাহে শুক্রবার প্রকাশ হবে এবং তারপর থেকে প্রত্যেক সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এই যে সাপ্লিমেন্টারি তালিকা প্রত্যেক সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন, সেখানে যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি করা হবে তত সংখ্যক তালিকা প্রকাশ করবে সাপ্লিমেন্টারি তালিকা আকারে নির্বাচন কমিশন। এবং কমিশন সূত্রে এটাও জানা যাচ্ছে, এই যে প্রত্যেক সপ্তাহে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে, সেখানে দুটি ক্যাটাগরি থাকবে, অর্থাৎ যারা তালিকায় অন্তর্ভুক্ত হলেন, অর্থাৎ অ্যাডিশন এবং ডিলিশন, এই দুটি ক্যাটাগরিতে ভাগ করে এই তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত এই যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে যুক্তিগ্রাহ্য তথ্য বিভ্রাটের এগেইনস্টে, এই এখনো পর্যন্ত 23 লক্ষ বিচারাধীন নাম রয়েছে। কতগুলোর নিষ্পত্তি হয়েছে এখনো পর্যন্ত? বিচারাধীন রয়েছে 60 লক্ষেরও বেশি ভোটার এবং নিষ্পত্তি হয়েছে এখনো পর্যন্ত প্রায় 23,30,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন। ফলত যে 23,30,000-এর কাছাকাছি অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পেরেছেন, মনে করা হচ্ছে যদি শুক্রবার কমিশন এই তালিকা প্রকাশ করে, তাহলে এই যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি অন্তত আজ পর্যন্ত করতে পারলো, সেই সংখ্যক তালিকায় সাপ্লিমেন্টারি তালিকা আকারে প্রকাশ করবে নির্বাচন কমিশন। আর যাদের নাম উঠলো না, যাদের নামের নিষ্পত্তি হলো না, তাদের ক্ষেত্রে দেখো, যাদের নাম নিষ্পত্তি হলো না, অর্থাৎ যারা ডিলিশন ক্যাটাগরিতে পড়ে গেলেন, তাদের জন্য ট্রাইব্যুনাল থাকবে। এই ট্রাইব্যুনাল কিভাবে গঠন করা হবে, জেলায় জেলায় গঠন করা হবে, কিন্তু কিভাবে এবং কত সংখ্যক সদস্য থাকবেন, সেটা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ঠিক করবেন বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। কিন্তু এই ট্রাইব্যুনাল গঠনে নির্বাচন কমিশন সহযোগিতা করবে, তেমনটাই নির্বাচন কমিশনের তরফে দাবি করা হচ্ছে। কিন্তু আপাতত যে ট্রাইব্যুনাল গঠন করা হবে, সেই ট্রাইব্যুনালও যাতে দ্রুত গঠন করা যায়, তাও নির্বাচন কমিশন চেষ্টা করছে এবং কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতিকেও তারা অনুরোধ করছেন যাতে দ্রুত সেই ট্রাইব্যুনাল গঠন করা যায়। কারণ সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করার পরে যারা এই যে দ্রুত কথাটা বলছো সোমরাজ, নির্বাচন কমিশন সূত্রে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে যে 1-2 হাজার নাম তো আর বিচারাধীন রয়েছে তা নয়, এত লক্ষ নাম, সেক্ষেত্রে কত দ্রুত বা কত দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করা সম্ভব? দেখো, ট্রাইব্যুনাল গঠন হলেই সেটা স্পষ্ট বোঝা যাবে যে কতদিনের মধ্যে যে অভিযোগগুলি জমা পড়বে সেই অভিযোগগুলি নিষ্পত্তি করা যাবে। কিন্তু সেটা কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতির ওপর কলকাতা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি ঠিক করবেন, তেমনটাই কমিশন জানাচ্ছে। কিন্তু কমিশন জুডিশিয়াল অফিসাররা যে অভিযোগগুলি নিষ্পত্তি করবেন এবং যেভাবে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে তার সফটওয়্যার ইতিমধ্যেই প্রস্তুত করে ফেলেছে, তেমনটাই কমিশনের তরফে জানানো হচ্ছে। এবং সেক্ষেত্রে তারা শুক্রবারই তালিকা প্রকাশ করতে চায়, সেই প্রস্তুতি ধরেই এগোচ্ছে নির্বাচন কমিশন। এবং যে এই শুক্রবার যে তালিকা প্রকাশ, এইটাই সোমরাজ আরো স্পেসিফিক্যালি জানতে চাইছি যে 60 লক্ষের মধ্যে এখনো পর্যন্ত 23 লক্ষ বিচারাধীন নামের নিষ্পত্তি হয়েছে। গোটা প্রসেসটা কত তাড়াতাড়ি বা কত দিনের মধ্যে কমপ্লিট করা সম্ভব? দেখো, নির্বাচন কমিশন চাইছে প্রথম দফার ভোট 23শে এপ্রিল এবং সেক্ষেত্রে তার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন থাকবে অবশ্যই 6ই এপ্রিল। ফলত তার আগেই যাতে অন্তত 60 লক্ষের অভিযোগে নিষ্পত্তি করা যায়, সেই চেষ্টাই এখন নির্বাচন কমিশনের তরফে করা হচ্ছে। এবং কমিশন আশাবাদী যে নির্দিষ্ট সময়সীমার মধ্যেই এই 60 লক্ষেরও বেশি বিচারাধীন যারা রয়েছেন তাদের অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করতে পারবেন। তবে কমিশন আপাতত যেটা করছে সেটা হচ্ছে প্রতি সপ্তাহে এই তালিকা প্রকাশ করতে চাইছে, যাতে যারা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছেন তারা যাতে ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়, সেই চেষ্টাই আপাতত নির্বাচন কমিশনের তরফে করা হচ্ছে বলেই কমিশন সূত্রে খবর। ওকে সোমরাজ। শুক্রবার তালিকা, যে কথা আপনাদের বলছিলাম, বৃহস্পতিতে নিরাপত্তা বৈঠক, বিশেষ বৈঠক ডাকলেন হাইকোর্টের প্রধান বিচারপতি, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিজি, সিপিকে নিয়ে এই বৈঠক। সকাল 10টায় বৈঠক ডাকলেন প্রধান বিচারপতি সুজয় পাল। এই বৈঠকের আলোচ্য বিষয় কি হবে, এই বৈঠকের ফোকাল পয়েন্ট কি কি থাকবে, জানবো। প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণব,
দেখো, বৃহস্পতিবার দিন সকাল 10টায় কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল যে দপ্তর তার পাশে স্টাডি রুম, সেখানে এই বৈঠক ডাকা হয়েছে। মূলত নিরাপত্তা সংক্রান্ত এই বৈঠক এবং ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পরই আমরা দেখেছি মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ একাধিক আধিকারিকদের পরিবর্তন করেছে নির্বাচন কমিশন, কাউকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন স্বরাষ্ট্র সচিব একই সঙ্গে রাজ্যের নতুন ডিজিপি, কলকাতার পুলিশ কমিশনারকে নিয়ে এই বৈঠক করবেন প্রধান বিচারপতি সুজয় পাল। এবং এই বৈঠকে মূলত একাধিক জুডিশিয়াল অফিসার, প্রায় 710 জন জুডিশিয়াল অফিসার এই মুহূর্তে এসআইআর কাজ করছেন এবং এক্ষেত্রে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ ক্যাটাগরির যে অভিযোগ অ্যাডজুডিকেশনে রয়েছে সেগুলি নিষ্পত্তির কাজ করছেন। এই অবস্থায় সবথেকে বড় মাথা ব্যথা ছিল মুর্শিদাবাদ। সেই মুর্শিদাবাদে 10 লক্ষ অ্যাডজুডিকেশন নাম ছিল। এই অবস্থায় শুক্রবার প্রথম সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে। তার আগে, কারণ জানি একাধিক জুডিশিয়াল অফিসার এই কাজ শুরুর সময়তেই মালদহ, দক্ষিণ চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ বিভিন্ন জায়গা থেকে জুডিশিয়াল অফিসাররা ইমেল করে কলকাতা হাইকোর্টের প্রশাসনের নজরে আনেন এবং তারা নিরাপত্তার বিষয়টি প্রধান বিচারপতিকে দেখতে অনুরোধ করেন। কাজে প্রথম তালিকা প্রকাশের পর পরিস্থিতি কী দাঁড়াবে, নিরাপত্তা সংক্রান্ত কোনো রকম আপোষ নয় এবং এই জায়গাটি নিরাপত্তা জরিপ সংক্রান্ত এই বৈঠক প্রধান বিচারপতি সুজয় পাল ডেকেছেন এবং এই বৈঠকে হয়তো আরও স্ট্রেংথেন করা হবে জুডিশিয়াল অফিসারদের নিরাপত্তার দিকটি এবং একই সঙ্গে ওকে ভোট ঘোষণার পরেই রাজ্যের পুলিশ ও প্রশাসনের কোল নলছে বদল। এবার একসঙ্গে 11 জন জেলা শাসককে সরিয়ে দিল নির্বাচন কমিশন। সরানো হয়েছে রাজ্যের 5 ডিআইজিকেও। রবিবার ভোট ঘোষণা, সেদিন মাঝরাত থেকে শুরু, তারপর একের পর এক বদল। বুধবারও একই পথে নির্বাচন কমিশন। এদিন 11 জন জেলা শাসককে সরিয়ে দিয়েছে কমিশন। এর মধ্যে উত্তরবঙ্গের 6 জেলা শাসক। কোচবিহারের জেলা শাসক ছিলেন রাজু মিশ্রা, তার জায়গায় এলেন জিতিন যাদব। জলপাইগুড়ির জেলা শাসক রবি প্রকাশ মিনার জায়গায় সন্দীপ ঘোষ। উত্তর দিনাজপুরের জেলা শাসক ছিলেন তানভীর আফজাল, তার জায়গায় আনা হয়েছে বিবেক কুমারকে। সরানো হয়েছে মালদার জেলা শাসক প্রীতি গোয়েলকেও। নতুন জেলা শাসক রাজনবীর সিং কাপুর। আলিপুরদুয়ারের জেলা শাসক ছিলেন শেভালে অভিজিৎ তুকারাম, নতুন জেলা শাসক হলেন টি বালাসুব্রমণ্যম। মুর্শিদাবাদের জেলা শাসক ছিলেন সুরেন্দ্র কুমার মিনা, তার জায়গায় আর অর্জুন। নদিয়ার জেলা শাসকের দায়িত্বে ছিলেন নিখিল নির্মল, তাকে সরিয়ে আনা হয়েছে শ্রীকান্ত পাল্লিকে। পূর্ব বর্ধমানের জেলা শাসক ছিলেন আয়েশা রানী এ, তাকে সরিয়ে আনা হয়েছে শ্বেতা আগরওয়ালকে। দার্জিলিং এর জেলা শাসক সুনীল আগরওয়ালকেও সরিয়ে দিয়েছে কমিশন, তার জায়গায় হরি শঙ্কর পানিকর। উত্তর 24 পরগনার জেলা শাসক ছিলেন সিয়াদ এন, তার জায়গায় আনা হয়েছে শিল্পা গৌরিসারিয়াকে। দক্ষিণ 24 পরগনার জেলা শাসক ছিলেন অরবিন্দ কুমার মিনা, তার জায়গায় এসেছেন অভিষেক কুমার তিওয়ারি। কলকাতা দক্ষিণের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন সুমিত গুপ্তা, তাকে সরিয়ে আনা হয়েছে রণধীর কুমারকে। কলকাতা উত্তরের ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার ছিলেন অংশুল গুপ্তা, তার চেয়ারে স্মিতা পান্ডে। এর মধ্যে আর অর্জুন, রণধীর কুমার এবং স্মিতা পান্ডেকে আগেই রোল অবজারভারের দায়িত্বে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তখন তাদের কাজ ছিল ভোটার তালিকা খতিয়ে দেখা, জেলা প্রশাসনের কাজে নজরদারি চালানো। এবার সরাসরি তাদের জেলা শাসক এবং ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার পদে নিয়োগ করা হলো। স্মিতা পান্ডেকে 2021 ভোটের আগে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। সেবার নন্দীগ্রামে ভোট গণনায় জেলা শাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে ডিআইজি পদেও বদল করে কমিশন। 5 জন ডিআইজিকে তারা সরিয়ে দিয়েছে। রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি ছিলেন নিম্বালকার সন্তোষ উত্তম রাও, তাকে সরিয়ে আনা হয়েছে রাঠোর অমিত কুমার ভরত। মুর্শিদাবাদের ডিআইজি সুধীর কুমার নীলকান্তমকে সরিয়ে আনা হয়েছে অজিত সিং যাদবকে। বর্ধমান রেঞ্জের ডিআইজি ছিলেন আলোক রাজোরিয়া, তাকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পান্ডেকে। জলপাইগুড়ি রেঞ্জের ডিআইজি ভোলানাথ পান্ডেকে সরিয়ে আনা হয়েছে অঞ্জলি সিংকে।
প্রেসিডেন্সি রেঞ্জের ভাস্কর মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে কঙ্কর প্রসাদ বারুইকে। এর প্রক্রিয়া চলতেই থাকবে। এখানকার আইন শৃঙ্খলা সমস্যার জন্য যারা দায়ী, যারা সিরিয়াসলি সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারেননি, তাদের ভরসা করে ইলেকশনও হতে পারে না ফ্রি ফেয়ার, সেই জন্য তাদেরকে আলাদা করা উচিত। জিতবে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আরে কত চেয়ারে কত পরিবর্তন করবে, যারা বসবে তারাও বাংলার লোক, আমাদের লোক। এই রাজ্যে গত ১.৫ দশক ধরে যা চলেছে, প্রশাসন মানেই তৃণমূল, তৃণমূল মানেই প্রশাসন। এই পরিস্থিতিতে এদেরকে সরানো ছাড়া নির্বাচন কমিশনের কি আর উপায় ছিল? সন্ত্রাস মুক্ত ভোট পশ্চিমবঙ্গবাসীকে উপহার দেওয়া কমিশনের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। রদবদলের খেলা আর আমরা মাঠে ময়দান খেলে নিচ্ছি। নিউজ 18 বাংলা। এর আগে মঙ্গলবারও রাজ্য পুলিশ প্রশাসনে ধাক্কা। নির্বাচন কমিশন বদলে দেয় এডিজি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে। এছাড়া একসঙ্গে 4 কমিশনারেটের সিপি এবং 12 জন পুলিশ সুপারকে বদল করা হয়। কলকাতা ডিসি সেন্ট্রালকেও সরিয়ে দেয় কমিশন। কাউকে কাজে লাগিয়ে ছুপার উস্তমের মতো বিহাইন্ড দ্য সিন মধ্যরাতে গুপ্ত তাণ্ডব করছে। আগে নিয়ম ছিল আমাদের স্টেট গভর্নমেন্টের কাছে লিস্ট চাইতে, আমরা 3টে করে নাম পাঠাতাম, তার থেকে ওনারা সিলেক্ট করতেন। এ সুমতো যেন মগের মুলুক, যেন দিল্লি কা লাড্ডু, যেন জমিদার জোরদার। সোমবার প্রথমে ধর্মতলায় চড়া সুর, তারপর মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, নির্বাচন কমিশন 15ই মার্চ এবং 16ই মার্চ নির্দেশিকা জারি করেছে। রাজ্য প্রশাসনের একাধিক সিনিয়র অফিসারের একতরফাভাবে বদলি করা হয়েছে এবং অনেককে পদে বহাল রাখা হয়েছে। এই ধরনের বদলিগুলির ক্ষেত্রে কোনো জোরালো কারণ বা নির্বাচন সংক্রান্ত কোনো নিয়ম লঙ্ঘনের উল্লেখ করা হয়নি। ভারতের সংবিধানের 324 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন পরিচালনার পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের উপর। 1950 ও 1951 সালে জনপ্রতিনিধিত্ব আইনেও নির্বাচনী প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কমিশনের কর্তৃত্বের কথা উল্লেখ রয়েছে। কিন্তু সেই সাংবিধানিক ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে এর আগের নির্বাচনগুলিতে রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ করেছে কমিশন। আশা করি সংবিধানের মূল ভাবনা মেনে কমিশন নিজের ঐতিহ্য, সুনাম এবং প্রাতিষ্ঠানিক গুরুত্ব রক্ষা করবে। মুখ্যমন্ত্রীর এই চিঠির পরদিনই পুলিশ প্রশাসনে ফের ধাক্কা কমিশনের। ভোট ঘোষণার 48 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ প্রশাসনের মূল ধাঁচাটাই বদলে দিল নির্বাচন কমিশন। রবিবার বিকেলে ভোট ঘোষণা, রবিবার মাঝরাতে বেনজির বদল, মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিব বদলে দেয় কমিশন। তারপর সোমবার আরও 3 গুরুত্বপূর্ণ পদে বদল, রাজ্য পুলিশের ডিজি, এডিজি আইন শৃঙ্খলা এবং কলকাতার পুলিশ কমিশনার। এরপর মঙ্গলবার আবারও বদল, এডিজি দক্ষিণবঙ্গ, এডিজি উত্তরবঙ্গ, 4 কমিশনারেটের সিপি এবং 12 জন এসপি। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল পদেও বদল। বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এডিজি দক্ষিণবঙ্গ ছিলেন রাজীব মিশ্রা, তার জায়গায় এলেন রাজেশ কুমার সিং। এর আগে তাকে 2 বার কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হয়েছিল, একবার বাম আমলে আরেকবার তৃণমূল জমানায়। এডিজি উত্তরবঙ্গের চেয়ারে বসানো হলো কে জয়রামনকে। দুর্নীতির অভিযোগে এক জেলা শাসককে গ্রেপ্তার করেছিলেন, তাকে কম্পালসারি ওয়েটিংয়েও পাঠানো হয়েছিল। একই সঙ্গে 4 কমিশনারেটের সিপি বদল করা হয়েছে। বারাকপুরের পুলিশ কমিশনার ছিলেন প্রবীণ ত্রিপাঠী। এর আগে তিনি নানা গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। সেই প্রবীণ ত্রিপাঠীকে সরিয়ে নতুন পুলিশ কমিশনার অমিত কুমার সিং, যিনি 2009 ব্যাচের আইপিএস অফিসার। হাওড়া পুলিশ কমিশনার ছিলেন আকাশ মাগারিয়া, এর আগেও তাকে ভোটের আগে সরানো হয়েছিল। এবার আকাশ মাগারিয়াকে সরিয়ে আনা হয়েছে 2005 সালের আইপিএস অখিলেশ কুমার চতুর্বেদীকে। বদল করা হয়েছে চন্দননগরের পুলিশ কমিশনার কোটেশ্বর রাওকে, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, 2009 ব্যাচের আইপিএস অফিসার। আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার ছিলেন সুনীল কুমার চৌধুরী, তার জায়গায় নতুন পুলিশ কমিশনার প্রণব কুমার, তিনি 2003 ব্যাচের আইপিএস অফিসার।
এছাড়াও 12 জন পুলিশ সুপারকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। ডায়মন্ড হারবার পুলিশ জেলা, বারাসাত পুলিশ জেলা, ইসলামপুর পুলিশ জেলা, মুর্শিদাবাদ পুলিশ জেলা, বসিরহাট পুলিশ জেলা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, কোচবিহার, মালদা, জঙ্গিপুর, পশ্চিম মেদিনীপুর, হুগলি গ্রামীণ। বদল করা হয়েছে কলকাতার ডিসি সেন্ট্রাল পদেও ইন্দিরা মুখোপাধ্যায়কে সরিয়ে আনা হয়েছে ইয়েলওয়ার শ্রীকান্ত জগন্নাথ রাওকে। আগে যা সিট পেয়েছিল নিউজ 18 বাংলা। তার থেকে তলানিতে নামবে। গিরিশ পার্ক অশান্তির রিপোর্টে অসন্তুষ্ট কমিশন। কেন কেন্দ্রীয় বাহিনী ব্যবহার নয়, সিপির রিপোর্টে উল্লেখ না থাকায় ক্ষোভ। আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, গিরিশ পার্কের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনার যে রিপোর্ট পাঠিয়েছেন তাতে ক্ষুব্ধ নির্বাচন কমিশন। কারণ রিপোর্টে উল্লেখ নেই এখানে নির্বাচন কমিশন কলকাতায় 30 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রেখেছে, সেখানে কেন কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করা হলো না। পাশাপাশি কেন ইন্টেলিজেন্স সেল করলো, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা ওই দিনই ছিল এবং সেখান থেকে কয়েক কিলোমিটার দূরে প্রধানমন্ত্রীর সভা, তারপরেও কি করে ইন্টেলিজেন্স সেল করলো। এই রিপোর্টগুলি না থাকায় ফের নির্বাচন কমিশন ফের কলকাতা পুলিশ কমিশনারের থেকে রিপোর্ট চেয়েছেন এবং এই রিপোর্টে এই বিষয়গুলো উল্লেখ করতে বলা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশন এটাও জানতে চেয়েছে যে গিরিশ পার্কের ঘটনায় কোনো পুলিশ কর্মীর বা পুলিশের কোনো উচ্চপদস্থ আধিকারিকের কোনো গাফিলতি ছিল, সেটাও কলকাতা পুলিশ কমিশনারকে রিপোর্ট আকারে পাঠাতে হবে। ওকে। খড়গপুর সদর নিজের পুরনো কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ বুধবার থেকে শুরু করে দিলেন ভোট প্রচার। নিজের ঘাঁটিতে দিলীপ ঘোষ, খড়গপুর সদরে আবারও বিধানসভা ভোটের লড়াইয়ে। বুধবার থেকে কোমর বেঁধে প্রচারে দিলীপ ঘোষ খড়গপুরে চৌরঙ্গি মোড় থেকে শুরু করেন বাইক মিছিল। খড়গপুর শহরে বাইক মিছিল শেষ, তারপর একাধিক মন্দিরে পুজো। জায়গায় জায়গায় দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানান বিজেপি কর্মী সমর্থকরা। সালে এই খড়গপুর সদর থেকে প্রথমবার বিধায়ক হন দিলীপ ঘোষ। কংগ্রেসের জ্ঞান সিং সোহন পালকে হারান 6309 ভোটে। 2021-এ বিজেপি দাঁড় করায় হিরণ চট্টোপাধ্যায়কে, তিনি জেতেন 3771 ভোটে। এবার 26-এ খড়গপুর সদরে ফের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিজেপি কর্মীদের উৎসাহই আলাদা। সাধারণ মানুষ এখানে বিজেপিকে নিজের পার্টি মনে করে। এবারে আমরা জিতবো বেশি মার্জিনে আর বেশি ভোট পাবো, এটা আমাদের টার্গেট। এদিন খড়গপুর সদরে প্রচার শুরু করেন তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারও। ময়দানে নেমে নিশানা করেন বিজেপি প্রার্থীকে। খড়গপুর শহরে বিজেপি সবসময় বহিরাগত প্রার্থী আনে এবং যেতে চলে যায়। সে দিলীপ ঘোষও বহিরাগত, আজকে হিরণকে 5 বছর ছিল বহিরাগত ছিল। আর খড়গপুর শহরের জন্য বিজেপি আজ পর্যন্ত কোনো কাজ করেনি এবং করতেও দেয়নি। কে বহিরাগত কে কি তো কথা বলে উনি হারলেন কেন? যদি এখানকারই হন, সারা ভারত থেকে লোক জুটিয়ে নিয়ে এসে ইলেকশন লড়ে যারা, তারা দিলীপ ঘোষকে বহিরাগত বলে আর লোক খড়গপুরের লোক মেনে নেবে? খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। বড়নগরে ফের সায়ন্তিকা বনাম সজল। উপনির্বাচনের পর ফের মুখোমুখি 26-এর যুদ্ধে প্রচার সজল সায়ন্তিকার। Ranga
পথে প্রচারে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা, বরানগরে 33 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জনসংযোগ। সিদ্ধেশ্বরী কালী মন্দিরে পুজো, বাড়ি বাড়ি ঘুরে প্রচারে তৃণমূল প্রার্থী। জমজমাট প্রচার যুদ্ধ, সকাল থেকেই প্রচারে সজল ঘোষ। বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ, ডানলপের গুরুদ্বারে বিজেপি প্রার্থী সজল, বরানগরে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগ। বরানগরে ভোটের লড়াইয়ে সজল সায়ন্তিকা। ভালো লাগলে তারপর রাখবেন, ভালো না লাগলে ছাড়া একটা সুযোগ দেবেন, আবেদন করছি আপনাদের। 2024 উপনির্বাচনে কাজ করার সুযোগ আমি কাজ করেছি, সেই জন্য আমি উন্নয়নের কথা বলবো। ব্যক্তিগত আক্রমণ আমি যেটা 8,000 ছিল সেটা এই বছরে 1.5 বছর কাজ করার পরে সেটা 28,000 মিনিমাম। তৃণমূলকে হারাতে আপনার কাছে বরানগরে দ্বিতীয় কোনো পথ নেই, আপনার কাছে একটি পথ, ভারতীয় জনতা পার্টি, চিহ্ন পদ্মফুল। একটা সুযোগ দিন, ভালো লাগলে তারপর 5 বছর রাখবেন, 5 বছর পরে না হলে 5 বছর বাদে বিদায় করবেন।